হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় জাতি এবং জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশন অ্যান্ড ন্যাশনালিজম, এই অধ্যায়ের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, প্রথম অধ্যায়টি কমপ্লিট। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কত নম্বরের কোশ্চেন থাকবে মনে রাখবে যে এই যে জাতি এবং জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে আর একটা কোশ্চেন থাকবে 4 মার্কসের। ঠিক আছে, টোটাল কিন্তু 6 মার্কস থাকছে এই অধ্যায় থেকে। বোঝা গেল? তাহলে এই অধ্যায়টি তোমাদের এই 6 মার্কসের জন্য পড়তে হবে। তাহলে তোমাদের যে এই দ্বিতীয় অধ্যায়ের নাম জাতি ও জাতীয়তাবাদ, এই জাতি বলতে কি বোঝায় এটা কোশ্চেন আসে যে জাতি কাকে বলা হয়। তাহলে এখানে আমি আলোচনা করব জাতি কাকে বলে। তার আগে এই জাতি বলতে কি বোঝায় বা এই জাতি কাকে বলে এটা তোমাদের জানতে হলে তোমাদের আগে আরো দুটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে জনসমাজ কাকে বলা হয় আর একটা হচ্ছে জাতীয় জনসমাজ কাকে বলা হয়। এই দুটি যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা বুঝবে না যে জাতি কাকে বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে এই জনসমাজ বলতে কি বোঝায় এটা দেখা যাক। দেখো যে জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি। ঠিক আছে, তাহলে জনসমাজ কি? জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড যার সীমারেখা আছে, সেই সীমারেখা বিশিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এমন একটি জনগোষ্ঠী, ঠিক আছে, জনসমষ্টি, যেখানের মধ্যে জনগণ অর্থাৎ মানুষজন আছে, যাদের মধ্যে ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত, ইতিহাসগত, আচার আচরণ এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয়, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি জনসমাজ। তাহলে জনসমাজ বলতে কি বোঝায়? এটা একদম সোজা, যে জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড, তার মধ্যে বসবাসকারী এমন কিছু মানুষজন যাদের মধ্যে কি পরিলক্ষিত হয় যে ভাষাগত দিক থেকে, ধর্মগত দিক থেকে, সাহিত্যগত দিক থেকে, ইতিহাসগত দিক থেকে, ঠিক আছে, আচার আচরণ, তাদের যে আচার আচরণ ব্যবহার সেইগত দিক থেকে, অধিকার এবং অভিযোগগত ক্ষেত্রেও তাদের মধ্যে একটা সিমিলারিটি বা একটা ঐক্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? যে জনসমাজ বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? দ্বিতীয় দেখো যে এখন জাতীয় জনসমাজ কাকে বলা হয়। এই জাতীয় জনসমাজ, এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনালিটি। ঠিক আছে, ন্যাশনালিটি এবার কাকে বলা হয় বা জাতীয় জনসমাজ কাকে বলা হয়? যে জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত, সংস্কৃতিগত, ঐতিহ্যগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনারও বিকাশ লক্ষ্য করা যায়। তোমরা বুঝতেই পারছো যে আগের সংজ্ঞাটার সঙ্গে এই জনসমাজ কাকে বলা হয় এবং জাতীয় জনসমাজ কাকে বলা হয় এর মধ্যে একটা কিছুটা মিল তোমাদের চোখে পড়ছে। যে এখানেও লেখা আছে যে এমন একটি নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে কিছু মানুষজন, ঠিক আছে, জনসমষ্টি বসবাস করে, ঠিক আছে, আর যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত, সংস্কৃতিগত, ঐতিহ্যগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে আগেরটার মধ্যে শুধু একটা ঐক্য পরিলক্ষিত হয়, এর জন্য এটাকে বলা হয় জনসমাজ। কিন্তু এটাতে ঐক্যের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত ঐক্যের সঙ্গে সঙ্গে এখানে রাজনৈতিক চেতনারও বিকাশ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক চেতনা পরিলক্ষিত হয় না, কিন্তু এই জাতীয় জনসমাজের মধ্যে একটা জিনিস যোগ হয়ে যায়, সেটা হচ্ছে রাজনৈতিক চেতনা। ঠিক আছে, তাহলে জনসমাজের সঙ্গে যখনই চেতনা, রাজনৈতিক চেতনা যোগ হয়ে গেল তখনই সেটা জাতীয় জনসমাজ হয়ে গেল। বোঝা গেল? এবার দেখবো যে জাতি কাকে বলা হয়। জাতি অর্থাৎ নেশন। ঠিক আছে, জনসমাজ ইংরেজি হচ্ছে পিপল, জাতীয় জনসমাজ ইংরেজি ন্যাশনালিটি, জাতি ইংরেজি হচ্ছে নেশন। তাহলে এই নেশন বা জাতি কাকে বলা হয়? যে জনসমষ্টি ইতিহাস, ধর্ম, ভাষা, অর্থনীতি, ঐতিহ্য ও ভৌগোলিক নৈকট্যের প্রেক্ষিতে ঐক্যবদ্ধ এবং রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে কিংবা রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করে তাকে জাতি বলে। ঠিক আছে, তাহলে প্রথমে একটা জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডে থাকে, তাদের মধ্যে ভাষাগত, সাহিত্যগত, ধর্মগত মিল দেখা যায়, একটা ঐক্য পরিলক্ষিত হয়, সেটাকে বলা হয় জনসমাজ। তারপরে সেই ভাষাগত একটা ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে অনেক জনসমষ্টি বাস করে, তার মধ্যে ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত একটা মিল দেখা যায়, অর্থাৎ ঐক্য পরিলক্ষিত হয়, আর ঐক্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা দেখা যায়, হয়ে গেল জাতীয় জনসমাজ। আর এখানের মধ্যে তারপরে জাতি কাকে বলা হয়? যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ধর্মগত, ভাষাগত, অর্থনীতি, ঐতিহ্য, ভৌগোলিক দিক থেকে একটা ঐক্য পরিলক্ষিত হয়, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে সচেতন, অর্থাৎ এখানে রাজনৈতিক সচেতনতাও থাকবে
এবং সেই জনসমষ্টিটা একটা রাষ্ট্র গঠনের জন্য সচেষ্ট হয়, রাষ্ট্র গঠন করে বা রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করতে থাকে, তখন তাকে বলা হয় জাতি। তাহলে দেখো যেই তিনটি সংজ্ঞা তোমাদেরকে বললাম, এখন এটা দেখলে আরো তোমাদের সহজ মনে হবে সেই সংজ্ঞাটা বুঝতে। যে জনসমাজ কি? জনসমাজ সমান সমান ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা। তাহলে এমন একটা ঐক্যবদ্ধ জনসমষ্টি, তার থেকে যদি রাজনৈতিক চেতনা বাদ দেওয়া হয়, অর্থাৎ সেই জনসমষ্টির মধ্যে যদি রাজনৈতিক চেতনা না থাকে, তখন তাকে বলা হয় জনসমাজ। সংজ্ঞাতে পড়েছিলাম যে এমন একটা জনসমষ্টি একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে থাকবে, যার মধ্যে ভাষাগত, সাহিত্যগত, ধর্মগত একটা মিল থাকবে, শুধু ঐক্য পরিলক্ষিত হবে, সেটাই জনসমাজ। তাহলে সেখানের মধ্যে কিন্তু রাজনৈতিক চেতনা থাকবে না। যদি রাজনৈতিক চেতনা যোগ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তখন সেটা জাতীয় জনসমাজ হয়ে যাবে। তাহলে এটাই লিখছে যে জাতীয় জনসমাজ সমান সমান জনসমাজ, এই জনসমাজ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা যোগ হয়ে যাবে। সংকটের মধ্যে বলেছিলাম যে এমন একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে জনসমষ্টি থাকবে, যার মধ্যে ভাষাগত, সাহিত্যগত, বংশগত, ঐতিহ্যগত একটা মিল থাকবে, ঐক্য পরিলক্ষিত হবে, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা আর কি বিকাশ ঘটবে, সেটাই হচ্ছে কি জাতীয় জনসমাজ। আর এই জাতীয় জনসমাজের সঙ্গে যখন জাতীয়তা বোধ অর্থাৎ বা রাষ্ট্র যোগ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে জাতি। অর্থাৎ জাতীয় জনসমাজ কি? একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী জনসমষ্টি, যাদের মধ্যে ভাষাগত আর কি, সাহিত্যগত, ধর্মগত একটা মিল থাকবে, ঐক্য থাকবে, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা থাকবে, তার সঙ্গে সঙ্গে জাতীয়তা বোধ থাকবে বা রাষ্ট্র গঠনের জন্য তারা সচেষ্ট হবে, রাষ্ট্র গঠনের জন্য তারা সংগ্রাম করবে বা একটা রাষ্ট্র গঠন করে ফেলবে, তখন তাকে বলা হবে জাতি। তাহলে এটা তোমরা লিখে রাখতে পারো, যাতে দেখলেই তোমরা বুঝতে পারো যে জনসমাজ কোনটা, জাতীয় জনসমাজ কোনটা, আর জাতি কোনটা। এখন দেখো যে এই জাতির সংজ্ঞা কে কিভাবে জাতিকে সংজ্ঞায়িত করেছেন। এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড ব্রাইস আর এখানে স্তালিন, এই তিনজনের সংজ্ঞা জানবো যে তারা কিভাবে জাতিকে সংজ্ঞায়িত করেছে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে যে জাতি কাকে বলা হয়। যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে জাতি শব্দটি ব্যবহার করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতির যে ইংরেজি প্রতিশব্দ ন্যাশন, এই ন্যাশন শব্দটি ব্যবহার করেছেন, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ন্যাশন কি নামক প্রবন্ধে লিখেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটির নাম হচ্ছে ন্যাশন কি, ঠিক আছে। এই প্রবন্ধটির মধ্যেই কিন্তু তিনি এই ন্যাশন সম্পর্কে বলেছেন, যে লিখেছেন ন্যাশন একটি সজীব সত্তা। তাহলে ন্যাশন কি? একটা সজীব সত্তা, একটি মানস পদার্থ, অতীতে সকলে মিলিয়া ত্যাগ দুঃখ স্বীকার এবং পুনর্বার সেই জন্যে সকলে মিলিয়া প্রস্তুত থাকিবার ভাব হইতে জনসাধারণকে যে একটি একীভূত নিবিড় অভিব্যক্তি দান করে, তাহাই ন্যাশন, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ন্যাশন কি? ন্যাশন হচ্ছে একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ, অতীতে অর্থাৎ অনেক আগে আর কি সকলে মিলিয়া ত্যাগ দুঃখ স্বীকার এবং পুনর্বার সেই জন্য সকলে মিলিয়া প্রস্তুত থাকিবার ভাব হইতে জনসাধারণকে যে একটি একীভূত নিবিড় অভিব্যক্তি দান করে, তাই হচ্ছে ন্যাশন, ঠিক আছে। একটা নিবিড় যে ঐক্যবোধ, সেটাই হচ্ছে এখানে ন্যাশন। তারপরে লর্ড ব্রাইস কি বলেছেন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো হয়ে গেল। তারপরে লর্ড ব্রাইস, লর্ড ব্রাইসের মতে রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে স্বাধীন বা স্বাধীনতাকামী একটি জনসমাজ হলো জাতি। তাহলে লর্ড ব্রাইস কি বলেছেন যে রাজনৈতিকভাবে সংগঠিত, ঠিক আছে, এবং বহিঃশাসন থেকে স্বাধীন অর্থাৎ মুক্ত বা স্বাধীনতাকামী একটি জনসমাজ, তাই হলো জাতি। তাহলে এমন একটি জনসমাজ যেটা রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে আর যেটি বহিঃশাসন থেকে, বাইরের কোনো শাসন থেকে আর কি মুক্তি চায় এবং স্বাধীনতাকামী, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে জাতি। জাতি কি? জাতি হচ্ছে যখন একটা রাজনৈতিক চেতনা সম্পন্ন একটা যখন জনগোষ্ঠী, ঠিক আছে, রাষ্ট্র গঠনের জন্য সচেষ্ট হবে বা রাষ্ট্র গঠন করবে, তখন সেটা জাতি। তাহলে এটাই বলছে। তারপরে হচ্ছে স্তালিন। স্তালিনের মতে জাতি বলতে কি বোঝায়? যে স্তালিনের মতে জাতি হলো ঐতিহাসিকভাবে গঠিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা, বাসস্থান, অর্থনৈতিক জীবনযাপন, মানসিক গঠনও এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তাহলে এটা স্তালিনের মতে, ঠিক আছে। তাহলে এই তিনটি সংজ্ঞা তোমরা নোট করে রাখো, যে জাতির সংজ্ঞা আমি যেভাবে লেখাচ্ছি তোমরা পরপর শুধু খাতার মধ্যে নোট করে রাখো আর তোমরা এগুলি রিভিশন করতে থাকো। এখন দেখো যে এই জাতির বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স অফ নেশন, তোমাদের এই ক্লাসটি একটু বড় মনে হতে পারে, ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে আমি 5টি বৈশিষ্ট্য লিখিয়ে দিচ্ছি জাতির, তোমাদের এটি 2 মার্কসের বা 4 মার্কসের আসতে পারে। তার জন্য এখানে 4 মার্কসের আসলেও এটা দিবে, 2 মার্কসের আসলে 2টি পয়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে জাতি হলো একটি মনস্তাত্ত্বিক ধারণা। মনে রাখবে জাতি কি? জাতি একটা মনস্তাত্ত্বিক ধারণা।
জাতি হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এমন একটা জনসমষ্টি যাদের মধ্যে রাজনৈতিক চেতনা থাকে এবং একটা রাষ্ট্র গঠনের জন্য তারা আর কি সংগ্রাম করতে থাকে বা একটা রাষ্ট্র গঠন করে, সেটাই জাতি। তাহলে এটা মানসিক একটা মনস্তাত্ত্বিক ধারণা। যখন কোনো জনসমষ্টি মনস্তাত্ত্বিক একাত্মতায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে বসবাস করতে চায় তখন তা জাতিতে পরিণত হয়, তাই তো? মানসিক দিক থেকে তারা একটা একাত্মতা বোধ করে, ঠিক আছে, একটা জনসমষ্টির মধ্যে, তখন তারা আলাদাভাবে বসবাস করতে চায়, একটা পৃথক রাষ্ট্র গঠন করতে চায়, সেটাই জাতি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে জাতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বাতন্ত্র্যবোধ। স্বাতন্ত্র্যবোধ মানে আলাদাভাবে থাকতে চায় তারা, ঠিক আছে, অন্য জাতির থেকে আলাদাভাবে একটা নিজে একটা রাষ্ট্র গঠন করতে চায়, আর সেই রাষ্ট্রের মধ্যে শুধু সেই জনসমষ্টি থাকবে। তাহলে স্বাতন্ত্র্যবোধের ধারণাই কোনো জাতি অন্য জাতি থেকে স্বতন্ত্র এই মানসিকতায় উজ্জীবিত করে। তাহলে তারা চায় যে তারা একটা স্বতন্ত্র অর্থাৎ আলাদা একটা রাষ্ট্র গঠন করবে, অন্য জাতির থেকে অর্থাৎ অন্য রাষ্ট্র থেকে আলাদা তারা থাকবে, আলাদাভাবে তারা থাকবে। এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্যবোধ। 3 নম্বর হচ্ছে স্বতন্ত্র রাষ্ট্র ও স্বাধীনতা প্রতিষ্ঠার মানসিকতা হলো জাতির একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে স্বতন্ত্র রাষ্ট্র ও স্বাধীনতা প্রতিষ্ঠা, ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। স্বতন্ত্র রাষ্ট্র মানে আলাদা একটা রাষ্ট্র গঠন করা এবং স্বাধীনতা প্রতিষ্ঠা, এবং তারা স্বাধীনভাবে তারা সেই রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এটাই কিন্তু এই মানসিকতাই হলো জাতির একটি অন্যতম বৈশিষ্ট্য। কারণ তাছাড়া জাতি হিসেবে আত্মপ্রকাশ অসম্ভব। জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে হবে বা স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। একটা জনসমষ্টি, সেই জনসমষ্টির মধ্যে রাজনৈতিক সচেতনতা তো থাকবেই। যেই জনসমষ্টির মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকবে তাকে বলা হয় জাতীয় জনসমাজ। আর সেই জাতীয় জনসমাজের সঙ্গে যখন জাতীয়তাবোধ বা রাষ্ট্র গঠনের জন্য তারা আর কি সংগ্রাম করবে, তখন সেটা হচ্ছে জাতি। তাহলে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে স্বতন্ত্র রাষ্ট্র গঠন অর্থাৎ আলাদা একটা রাষ্ট্র গঠনের স্বাধীনতা প্রতিষ্ঠার মানসিকতা সেই জনসমষ্টির মাথায় আসবে না, ততক্ষণ কিন্তু জাতি হিসেবে আত্মপ্রকাশ করা অসম্ভব, ঠিক আছে। জাতি হিসেবে তখনই আত্মপ্রকাশ করবে কোনো একটা জনসমষ্টি অর্থাৎ জাতীয় জনসমাজ যখন তারা রাষ্ট্র গঠনের জন্য সচেষ্ট হবে অর্থাৎ সংগ্রাম করবে বা একটা রাষ্ট্র গঠন করবে। 4 নম্বর হচ্ছে জাতির আশা আকাঙ্ক্ষা রাষ্ট্রের মাধ্যমেই মূর্ত হয়। জাতির যে আশা আকাঙ্ক্ষা, জাতির আশা আকাঙ্ক্ষা কি? যে জাতি চায় যে তারা একটা রাষ্ট্র গঠন করবে আর সেই রাষ্ট্রের মধ্যে তারা ভালোভাবে থাকবে, ঠিক আছে, আর সেই রাষ্ট্র পরিচালনা করবে। 5 নম্বর হচ্ছে জাতির অন্যতম বৈশিষ্ট্য হলো জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা। তাহলে তাদের একটা বৈশিষ্ট্যই হলো অন্যতম যে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা অর্থাৎ একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা, ঠিক আছে। যেমন ইহুদিরা কিন্তু 1948 সালে, ঠিক আছে, ইহুদিরা একটা রাষ্ট্র গঠন করে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল, ঠিক আছে। তাহলে 1948 সালে ইহুদারা কিন্তু একটা রাষ্ট্র গঠন করে যার নাম হচ্ছে ইসরায়েল, আর তার মাধ্যমেই তারা কিন্তু একটা জাতির মর্যাদা পায়, ঠিক আছে। তাহলে তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠা। যেমন 1948 সালে ইহুদিরা ইসরায়েল নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তাহলে এই হয়ে গেল বৈশিষ্ট্য, তোমরা এটা নোট করে রাখো। এখন আলোচনা করব এই জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য, ঠিক আছে। খুব ছোট একটা পার্থক্য আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ক্লাসটা শেষ হবে আজকে, ঠিক আছে। এখন দেখো যে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, ঠিক আছে, একটুখানির মধ্যে বুঝে নাও। যে জাতি, প্রথম পার্থক্য হচ্ছে যে জাতির প্রধান উপাদান হলো ভাষা, ধর্ম, সংস্কৃতি, ভূখণ্ড, ঐতিহ্য, দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা। তাহলে জাতির যে প্রধান উপাদান সেগুলি হচ্ছে ভাষা, ধর্ম, সংস্কৃতি, ভূখণ্ড, ঐতিহ্য, দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা, ঠিক আছে। আর রাষ্ট্রের উপাদানগুলি হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমিকতা। রাষ্ট্রের যে উপাদান সেটা কি? নির্দিষ্ট ভূখণ্ড। ক্লাস 11 তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়েছিলে যে রাষ্ট্রের উপাদান, রাষ্ট্র কাকে বলা হয়, সেটা কিন্তু আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। তাহলে তোমাদের আশা করি তোমাদের মনে আছে। রাষ্ট্রের প্রধান হচ্ছে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে। ভারত হচ্ছে একটা রাষ্ট্র। এই ভারতের রাষ্ট্রের কি আছে? যে একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, আমরা জনগণ আছি ভারতের মধ্যে, সরকার আছে ভারতের একটা, আর সার্বভৌমিকতা আছে। এই সার্বভৌমিকতার এটার মানে হচ্ছে যে আমাদের যে দেশটা এটা বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত। অন্য দেশের দ্বারা কিন্তু আমরা নিয়ন্ত্রিত হচ্ছি না আমাদের দেশ, ঠিক আছে। 1947 সাল 15ই আগস্টের আগে ব্রিটিশ দ্বারা ভারত কিন্তু শাসিত হতো, তখন কিন্তু ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না, ঠিক আছে। বর্তমানে কিন্তু ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, ঠিক আছে। তাহলে সার্বভৌমিকতার মানে হচ্ছে এটাই যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি সর্বশক্তিমান দেশ আমাদের। তাহলে এটার উপাদান কি আর রাষ্ট্রের উপাদান কি বোঝা গেল। এবার দেখবো 2 নম্বর পার্থক্য, যে জাতি হলো একটি মনস্তাত্ত্বিক ধারণা, ঠিক আছে। জাতি কি? একটা মনস্তাত্ত্বিক ধারণা, মানসিক ধারণা,
যে একটা ঐক্যবদ্ধতার যে চেতনা মানুষের মনে আসে যে তারা একটা রাষ্ট্র গঠন করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি জাতি। আর রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী আইনগতভাবে ঐক্যবদ্ধ জনসমষ্টি। তাহলে রাষ্ট্র কি একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এমন একটা জনসমষ্টি যারা আইনগতভাবে ঐক্যবদ্ধ। আইনগতভাবে আমরা ভারতের আমাদের নাগরিকত্ব আছে, ঠিক আছে, আমরা ভারতের নাগরিক এবং ভারত সরকার যেসব আইন প্রণয়ন করে সেটা আমাদের মানতে হয়, তাহলে আইনগতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি। 3 নম্বর পার্থক্য হচ্ছে জাতি গঠনের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার প্রয়োজন নেই। তাহলে জাতি গঠন করতে গেলে কিন্তু কোনো সার্বভৌম ক্ষমতার প্রয়োজন নেই। সার্বভৌম ক্ষমতার মানে কি, তোমাদের এইগুলি একটু টার্মগুলো মনে রাখতে হয়, যে সার্বভৌম রাষ্ট্রবিজ্ঞানে একটু এগুলি শব্দগুলির মানে জানতে হয়, ঠিক আছে। যে সার্বভৌম মানে হচ্ছে, যে একটু আগেই বললাম, যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটা সর্বশক্তিমান, ঠিক আছে। তাহলে জাতি গঠনের ক্ষেত্রে কিন্তু এই সার্বভৌম ক্ষমতার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধ চেতনার। কি প্রয়োজন জাতি গঠনের ক্ষেত্রে? জনগণের মধ্যে একটা ঐক্যবদ্ধ যে চেতনা, তার প্রয়োজন জাতি গঠনের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সার্বভৌমিকতা হলো অত্যাবশ্যক উপাদান। যদি সার্বভৌমিকতা নাই থাকে একটা রাষ্ট্রের, তাহলে কিন্তু সেটা রাষ্ট্রই না, ঠিক আছে। তাহলে সার্বভৌমিকতা মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তাহলে একটা দেশ, আমাদের ভারত যদি এখন বাইরে ব্রিটিশের দ্বারা পরিচালিত হতো, তাহলে কি একটা সার্বভৌম দেশ, আমাদের একটা রাষ্ট্র হিসেবে কি স্বীকৃতি পেত না। তাহলে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের একটা অত্যাবশ্যক একটা উপাদান। কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে কোনো সার্বভৌমিকতার প্রয়োজন হয় না। একটা ভূখণ্ডের মধ্যে জনসমষ্টি তারা ঐক্যবদ্ধভাবে তারা রাষ্ট্র গঠনের জন্য আর কি সংগ্রাম করবে বা রাষ্ট্র গঠন করবে, সেটাই হচ্ছে জাতি। 4 নম্বর অর্থাৎ লাস্ট পার্থক্য যেটা দেখো, যে জাতি হলো ক্ষুদ্র জনসমষ্টি নিয়ে গঠিত মানব সমাজ। তাহলে জাতি কিন্তু ক্ষুদ্র, বেশি জনসংখ্যা নিয়ে গঠিত হয় না, একটা ক্ষুদ্র জনসমষ্টি যারা রাষ্ট্র গঠনের জন্য সচেষ্ট হয় বা রাষ্ট্র গঠন করে তারাই জাতি। আর রাষ্ট্র হলো ব্যাপক জনসমষ্টি নিয়ে গঠিত মানব সমাজ। তাহলে এখানের মধ্যে জাতিতে ক্ষুদ্র জনসমাজ আর রাষ্ট্রতে বৃহৎ জনসমাজ অর্থাৎ ব্যাপক জনসমষ্টি থাকে রাষ্ট্রের মধ্যে। তাহলে এই হয়ে গেল পার্থক্য, সোজা আছে, তোমরা বারবার পড়বে, মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নামই হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ। তাহলে জাতি সম্পর্কে সমস্ত শেষ কিন্তু, ঠিক আছে। আর জাতি সম্পর্কে তোমাদের আর কোনো পড়ার দরকার নেই। পরের ক্লাসে আলোচনা করব জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম সম্পর্কে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।